আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত নিয়ে আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির 2276 নেতাকর্মী ক্রসফায়ার ও 153 জনকে গুম। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে 2টি অভিযোগ। বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে আদালত সরানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এজলাস কক্ষে আগুন, চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ। এবং চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুধু শিক্ষার্থীদের নয়, সব রাজনৈতিক দলের মতামত নিয়েই আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে চলছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেরি করে হলেও প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টের ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। এ সময় চলতি মাসে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে আসবে জানিয়ে মাহফুজ আলম বলেন, কতটুকু সংস্কার হয়েছে তার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঠিক করা হবে। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক করবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে বলেও জানান এই উপদেষ্টা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা। 24/3/2000। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, একটি মহল জাতিকে বিভক্ত করতে উঠে পড়ে লেগেছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর নানা ষড়যন্ত্র চলছে সতর্ক করে বিএনপি মহাসচিব দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। মইনুল আহসানের রিপোর্ট। স্বৈরশাসক শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, নির্যাতন, নিপীড়নের তথ্য উপাত্ত নিয়ে প্রকাশিত রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে প্রকাশিত বইকে ন্যায় বিচার অর্জনের লড়াইয়ে এক মহাকাব্য হিসেবে উল্লেখ করা হয়। যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই বিএনপি মহাসচিব বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারে না। শেখ হাসিনার পরিণতি তারই প্রমাণ। ইতিহাসের কি অমোঘ বিধান যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও
এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে, তারা দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি এও বলেন, জনসমর্থন ছাড়া কোনো সংস্কারই গ্রহণযোগ্য, টেকসই হবে না। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। এ সময় আবারও অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে গত 16 বছরে সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এই ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এসবে তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে দলটির নেতাকর্মীদের ক্রসফায়ারের মাধ্যমে হত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দেয় বিএনপি। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন কর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এই অপকর্মে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয় অভিযোগে। আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। প্রধান আসামি শেখ হাসিনা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত 153 গুম ও 2276 ক্রসফায়ারের তালিকা এদিন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় আজ বসেনি বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ। কে বা কারা বৃহস্পতিবার রাতে এজলাস কক্ষে অগ্নিসংযোগ করল, সেখানকার সবকিছু পুড়ে যায়। এদিকে অস্থায়ী আদালত সরানোর দাবিতে বুধবার রাতভর আন্দোলনের পর দিনেও সড়ক অবরোধ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে এজলাস কক্ষ পরিদর্শন শেষে পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন জানান, এই মুহূর্তে আদালত পরিচালনার মতো অবস্থা নেই। রিপোর্ট আদ্দিন সচিবের। যেখানে হবার কথা বিডিআর বিদ্রোহ মামলার বিচার, সেখানে আগুনে পুড়ে ছাই সবই। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের এজলাস কক্ষের চিত্র এটি। আসামিদের বসার স্থান, বিচারকের চেয়ার, এসি কিংবা আসবাবপত্র সবই পুড়েছে রাতের আগুনে। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে, করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না আর কি। কেরানীগঞ্জে নয়, বিডিআর হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে হবে। বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের দেয় এমন তথ্যের পরেই রাতভর আন্দোলন করে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে সেখানে প্রবেশের সবকটি গেট এবং প্রবেশপথে অবরোধ করেন ছাত্ররা। জানান, এই বিচার তারাও চান, কিন্তু মাদ্রাসা প্রাঙ্গণে নয়। অবশ্যই আমরা এটা বিচার চাই, কিন্তু সেটা তো স্থায়ী আদালত আছে, আদালত হবে। পরিস্থিতি বিবেচনায় সকাল থেকেই মাদ্রাসা এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ছিল সেনাবাহিনীর টহলও। কিছুটা বিলম্ব হলেও পরে অস্থায়ী আদালতে আসেন আইনজীবীরাও। দুঃখজনক হলো, গত 24 ঘন্টায়
এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখি। বেলা 12টার দিকে বিচারক এজলাস পরিদর্শন করেন, আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন কিছুক্ষণ, বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজের বিষয়ে পরে কথা বলেন পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই, এটা উনি অবহিত হলেন, একমত হলেন। এই মামলার অগ্রগতির দিকে যখন তাকিয়ে দেশ, তখন আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতের এই ঘটনা ভাবাচ্ছে অনেককেই। দেশের ইতিহাসে খুব সম্ভবত এটি প্রথমবার যে বিচার কার্য পরিচালনার আগে রীতিমতো পুড়ে ছাই হয়ে গেছে এজলাস। কে বা কারা করেছে তা নিশ্চয়ই তদন্তের পরেই পরিষ্কার হবে, কিন্তু তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে অনেক। সেই সঙ্গে বছরের পর বছর কেন অস্থায়ীভাবে একটি আদালত মাদ্রাসার এই প্রাঙ্গণে রয়েছে তা নিয়েও একদিকে যেমন ক্ষোভ রয়েছে, অন্যদিকে তা অপসারণের দাবিও জোরালো হয়েছে ছাত্রদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 2 ঘন্টা অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়েছেন বিডিআর এর চাকুরিচ্যুত সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারা মুক্তি, মামলার পুনঃ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। চাকুরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিও জানান তারা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয়, পরে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। এতে আশপাশের এলাকায় যানজট দেখা দেয়। কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। আমার আর্থিক সব শেষ, আমি ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। বিচার বিভাগীয় যে প্রহসন সেটিও আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে বিক্ষুব্ধ ছাত্র নাগরিক এবং বিডিআর ক্ষতিগ্রস্ত যারা নিরপরাধ তাদের পরিবারের সদস্যরা আমরা এই শাহবাগ ব্লকেট করেছি। তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা তুর্কি পণ্য বাংলাদেশে সরবরাহ করতে দেশের কারখানা এখানে স্থানান্তর এবং এদেশের তরুণদের কারখানা পরিচালনার জন্য ব্যবহার করারও আহ্বান জানান। প্রযুক্তিতে অগ্রসর তুরস্ককে এদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলারও আহ্বান জানান প্রফেসর ইউনুস। তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাত বলেন, বাংলাদেশের আমদানির ক্ষেত্রে ভারত সহ অন্যান্য বাজারকে প্রতিস্থাপন করতে আগ্রহী তুরস্ক। এছাড়া বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্পের বাইরে পারস্পরিক সহযোগিতা বহুমুখী করতে পারে বলেও জানান তুর্কি বাণিজ্যমন্ত্রী। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে চিঠি দেওয়া হয়েছে তার জবাবে আনুষ্ঠানিকভাবে ভারত এখনো কোনো কিছু জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম আরও বলেন, ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান বা স্টেটাস কি তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানার বিষয় নয়। তার ভিসার মেয়াদ কিভাবে বাড়ানো হয়েছে তাও জানে না মন্ত্রণালয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব এখনো আমরা পাইনি। যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। ভরা মৌসুমেও অস্থির দেশের চালের বাজার। 1 মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। এর জন্য মিলার আর কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই দাম কমবে। সুফল পেতে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, অনিয়মের কারণে টিসিবির 37 লাখ কার্ড বাতিল করা হয়েছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। আবারও শুরু হয়েছে চাল নিয়ে চালবাজি। আমনের পর্যাপ্ত চাল মজুদ থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। চিকন চালের দাম বেড়েছে কেজিতে 12 টাকা পর্যন্ত। এর জন্য সেই পুরনো সিন্ডিকেটকেই দায়ী করছেন বিক্রেতারা। মাসের ব্যবধানে প্রতি কেজিতে বাড়ছে আপনার কোনো চাল 10 টাকা থেকে 12 টাকা।
মিনিকেটের দামটাই সবচেয়ে বেশি বাড়ছে। টাকা দিলে মালের অভাব নেই, দাম যখনই আমরা কিনতে যাই দাম বাড়তি বাড়তি বাড়তি। সাইলের উপরে যে ব্যাট ট্যাক্স ছিল ওটা কিন্তু মকুব করে দিচ্ছে, প্লাস উনি কিন্তু বাইরের থেকে আমদানি করছে। তারপরে সিজন আসছে, দেশে কিন্তু ধান চালের অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কর্পোরেট কোম্পানি আছে আর মেলাররা আছে, সিন্ডিকেটকে করিয়া মনে করেন এই চালের দামটা বাড়াইয়া এই 15-20 দিনের মধ্যে ভোক্তাদের থেকে আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকার বলছে চালের বাজার সহনীয় রাখতে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে, প্রায় শূন্য করা হয়েছে আমদানি শুল্ক। তারপরও কেন দাম বাড়ছে তা পর্যালোচনা করা হচ্ছে। এর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোন আলাদিনের চারাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি। কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে, বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের সুবিধায় সারা দেশে টিসিবির কার্যক্রম বাড়ানো হয়েছে। দুর্নীতির কারণে 1 কোটির মধ্যে 37 লাখ কার্ড বাতিল করেছে সরকার। 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল, যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আসন্ন রোজায় পণ্যের পর্যাপ্ত যোগান ও দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। খুবই হাই পাওয়ার। 43তম BCS এ বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। শীঘ্রই নতুন গেজেট প্রকাশ করা হবে। সচিবালয়ে DGFI এবং NSI এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সব তথ্য জানান জনপ্রশাসন সচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থ বছর থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেয়া হবে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। BCS এর কয়েকটি ধাপের যুদ্ধ শেষে চাকরিতে যোগদানের আগ মুহূর্তে বাদ দেওয়ায় হতাশায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। 1 জানুয়ারি থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা। জানা যায়, নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের কারণে বাদ পড়েন 267 জন। ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয় সামনে আসে, এতে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার সচিবালয়ে DGFI ও NSI এর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব। পরে তিনি জানান, বাদ পড়াদের বেশিরভাগই শিগগিরই গেজেটভুক্ত হবেন। মেডিকেলে স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না, কিন্তু 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। এটা যত সংক্ষিপ্ত সময় করা যায়, 2টা অফিস লাগবে, কিন্তু কিভাবে উল্লেখ করবে? এটা যাবে প্রধান উপদেষ্টার অফিস যাবে, রাষ্ট্রপতির অফিস যাবে, নামবে জি হবে। আমার হাতে থাকলে বলতাম কালকে। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন BCS এ বাদ পড়া ভুক্তভোগীরা। পূর্বে যে কোনো সরকার থেকে এখানে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে বলে আমাদের মনে হয়েছে। ম্যাক্সিমাম মানুষই আমরা আগের চাকরিটা ছেড়ে দেওয়া, এখন আমরা বেকার দিন কাটাচ্ছি। অলরেডি আমরা আজকে 2-2.5 মাস 3 মাস যাবত। এটা যত বাড়বে আমাদের কষ্ট, দুর্ভোগ, হতাশা তত বাড়বে, এবং যতক্ষণ না আমরা পাচ্ছি মনের মধ্যে একটা ভয় তো থেকেই যায়। প্রজ্ঞাপনটা দিয়ে আমাদের যদি সম্ভব হয় 15 তারিখে যেন আমাদের জয়েনিংটা দেওয়া হয়, তাহলে আমাদের 227টা পরিবার মানে আলো পাবে। সাংবাদিকদের প্রশ্নে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টির আপডেট জানান জনপ্রশাসন সচিব। যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে। উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30 জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। আর 2 নম্বর হলো পার্সেন্টেজ, এটা আমি অনুরোধ করবো পাশের বিল্ডিং অর্থ মন্ত্রণালয়ের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এই মামলার আরেক আসামির আপিল শুনানির জন্য 14 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি হয়। এ সময় আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি। 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত, পরে সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আসে আস্থা নিয়ে যেখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই। একতরফা ভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। উভয় পক্ষকে শুনে আমরা ধারণা করেছিলাম, আপনাদেরকে গতকালকে বলেছিলাম হয়তো আজকে একটি আদেশ আমরা পাবো। সলিমুল হক কাজী কামালের একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। বাংলাদেশের সামরিক জ্বালানি অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক। শীঘ্রই দুদেশের জয়েন্ট ইকোনমিক কমিশনে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে। সচিবালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাটের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জ্বালানি, তথ্য প্রযুক্তি, সমুদ্র অর্থনীতি, প্রকৌশল, জাহাজ, কৃষি খাতে সম্প্রসারণে বাংলাদেশে তুরস্কের সহযোগিতা $2 বিলিয়ন ছাড়াবে বলে আশা করেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী। শারফুল আলমের রিপোর্ট। ভৌগোলিকভাবে তুরস্ক একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্পর্কও বাড়ছে। পরিসংখ্যান বলছে তুরস্কে বাংলাদেশের রপ্তানির পরিমাণ $500 বিলিয়ন বিপরীতে আমদানি করা হয় $450 বিলিয়ন। গত বছর তুরস্কে রপ্তানি বেড়েছে 30 ভাগেরও বেশি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা সফরে বাণিজ্য উপদেষ্টার সাথে দেখা করেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর ওমর বোলাতে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। জয়েন্ট ইকোনমিক কমিশন আছে, মিটিংটা অতি দ্রুত কনভেন করতে চাই এবং এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে আমরা যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। ঢাকায় দুই দেশের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে দেশটির বাণিজ্য মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারকে বাণিজ্য, অর্থনীতি সহ সব খাতে সহযোগিতা করতে চায় তুরস্ক। আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2 বিলিয়ন উন্নীত করতেও আগ্রহী তারা। বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে তাদের সাথে আমরা অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চাই। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, অবকাঠামো, জ্বালানি, কৃষিতে বিনিয়োগ করতে চাই। আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত হবে। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তুরস্কের দক্ষতাকে কাজে লাগানোর কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন, এমনিতেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। ব্যবসায়ীরা জানান, এনার্জি রেগুলেটরি কমিশন সরকারের প্রভাবমুক্ত হয়ে শুনানি ও বিশ্লেষণ করলে গ্যাসের দাম বাড়বে না, বরং কমবে। ফজর রাব্বির রিপোর্ট। গ্যাস নিয়ে ব্যবসায়ীদের হতাশা কাটছেই না। প্রয়োজনীয় গ্যাসের পুরোটা কখনোই পাননি তারা। এমন প্রেক্ষাপটে নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর আগে শিল্পে 150 থেকে 178% পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। বাড়তি দাম দিলেও কাটেনি শিল্পে গ্যাস সংকট। বর্তমানে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট। ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট গ্যাস। এমন পরিস্থিতিতে আবারও সরবরাহ বাড়ানোর কথা বলেই গ্যাসের দাম 2.5 গুণ পর্যন্ত বাড়াতে চায় সরকার। এতে হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, দাম বাড়লে সংকটে পড়বে অর্থনীতি, বাড়তে পারে বেকার সমস্যাও। এই ঘোষণার ফলে নতুন করে কোনো ইনভেস্টমেন্টে আর কেউ যাবে না। এক্সিস্টিং যারা ইন্ডাস্ট্রি আছে তারা আরো এক্সপানশনে আর যাবে না। একটা অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে। ফলে অনেকেই সেই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ছিটকে পড়ে যাবে।
আমাদের এখন যে টেক্সটাইলের যে কস্টিং আমরা যে প্রোডাক্টগুলো করছি এটা দারুণভাবে ইম্প্যাক্ট করবে এবং আমরা মার্কেট হারাবো, এতে কোনো সন্দেহ নেই। দেয়ার উইল বি মোর জবলেস। আপনার কর্মসংস্থান যেখানে আমাদের তৈরি করার জন্য কিছু উদ্যোগ থাকার কথা, আমরা মনে হচ্ছে যার বিপরীত কাজ করছি। নির্বাহী আদেশে গ্যাসের দাম বাড়ানোর পরিবর্তে এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। প্রচলিত ধারণা অনুযায়ী চুলচেরা বিশ্লেষণ করেই নতুন দর ঘোষণা করবে কমিশন, কিন্তু তাতেও আস্থার সংকট কাটছে না ব্যবসায়ীদের। গণশুনানিটা ছিল লোক দেখানো, অ্যাকচুয়ালি সিদ্ধান্ত ওনারা নিয়েই রেখেছেন, তো গণশুনানি করে সেখানে সেটাকে জায়েজ করেছেন। এখন এই মুহূর্তে এলএনজির যে প্রাইস আছে বিশ্ববাজারে MMBTU $14 মতন আছে, তো সেই প্রাইস এবং আমাদের আভ্যন্তরীণ গ্যাসের প্রাইসকে যদি আমরা ওয়েটেড অ্যাভারেজ করি তাহলে আমার মনে হয় এটা 21-22 টাকার বেশি চাওয়ার কথা না। সেই ক্ষেত্রে গ্যাসের দাম আমরা এখন কমানোর পক্ষপাতী। অন্তর্বর্তী সরকার পুরো জ্বালানি খাতটিকে ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে চান বলেই জ্বালানি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ফিরিয়ে দিয়েছে। আর সে কারণে আগে থেকে অস্থির না হয়ে কমিশনের শুনানিতে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে জ্বালানি পণ্য নিয়ে সরকারের লাভ করার সুযোগ নেই বলেও মনে করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসেবে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া ১৯ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন নিক্সন পরিবার। প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পাওয়া গেছে, এর বাইরেও দেশে এবং দেশের বাইরে যদি আরও স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে এবং আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। ২০২৫ সালে বাংলাদেশি হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রীর কোটা ৫০০ জন বহাল রাখার দাবি জানিয়েছে হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এর আগে এক চিঠিতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে বাংলাদেশি হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রীর কোটা ১০০০ জন নির্ধারণ করার কথা জানানো হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে হাব নেতারা বলেন, ২০২১ সালের জাতীয় হজ ও উমরা আইন অনুযায়ী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা ১০০ জন ও সর্বোচ্চ ৩০০ জন নির্ধারিত ছিল। তবে এবারের হজে তা প্রথমে ১০০০, পরে ৫০০ জনের কোটা নির্ধারণ করে দিলেও এ মাসের ৪ তারিখ তা আবারও ১০০০-এ নির্ধারণ করে দেয় সৌদি সরকার। হজযাত্রীর কোটা ১০০০ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অসম্ভব উল্লেখ করে হাব নেতারা বলেন, সৌদি সরকার এই নিয়ম না বদলালে এবার সব ধরনের হজ কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকবেন তারা। এদিকে হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকার বাংলাদেশের ওপর বিরক্ত বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হজযাত্রীদের জন্য হজ এজেন্সির ন্যূনতম কোটা কমানোর বিষয়টি নিয়ে দেন দরবারের কারণে এই বিরক্তি বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে হজ বিষয়ে সবশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। বলেন, গত বছর পর্যন্ত বাংলাদেশের হজ এজেন্সিগুলোর জন্য ন্যূনতম ২৫০ জন হজ যাত্রীর কোটা থাকলেও এবার তা ১০০০ করা হয়েছে। প্রথমে সৌদি সরকার এই সংখ্যা ২০০০ করলেও সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই সংখ্যা ১০০০ করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের জন্য ১,২৭,৫১৭ জন মানুষের হজ করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৮৭,১০০ জন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছাড়া পুঁজি বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মুমিনুল ইসলাম। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সংস্কার ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তার কাজ চলছে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি লুটপাট হয়েছে প্রায় সব খাতে। আর্থিক খাতের দুর্নীতি নিয়ে প্রকাশিত শ্বেতপত্রের তথ্য বলছে, শুধু পুঁজিবাজার থেকেই লুট হয়েছে ১ লাখ কোটি টাকার বেশি। ১৬ বছরে পথে বসেছেন অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী, বিনিয়োগে আস্থা হারিয়েছে পুঁজিবাজার। গত 10 বছরে
এমন বাস্তবতায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এ সময় গত 1.5 দশকের শেয়ার বাজারের দুর্নীতির সমালোচনা করে বক্তারা বলেন, বিনিয়োগে আস্থা ফেরাতে বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। আমরা প্রতিনিয়ত বলছি খারাপ আইপিও বা খারাপ কাজগুলো, কিন্তু তার একটা বিশ্লেষণমূলক নিরপেক্ষ কোনো বিচার ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত আসেনি। সবাইকে অ্যালাইন করে কোন একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা দীর্ঘমেয়াদী একটা সুফল পাওয়া যাবে বলে ওনাদের তেমন ধারণা, আমাদেরও তেমন ধারণা। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের প্রধান সমস্যা সুশাসন, সবাইকে নিয়ে বাজার বান্ধব নীতি গ্রহণ করা হবে। এই পুঁজিবাজারের প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের গভর্নেন্সের স্ট্রাকচারটা, মার্কেট অপারেটর বা মার্কেট ইন্টারমিডিয়ারি যারা আছেন তাদের মধ্যে ওই যে সক্ষমতা, আমাদের মধ্যে যে দায়বদ্ধতা বা আমাদের মধ্যে যে স্বচ্ছতা, সেটা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানেই নাই এবং ডিএসইও তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের সেই সীমাবদ্ধতা স্বীকার করে সামনের দিনে সেটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি এবং সেখানে আমাদের যে ইন্টারনাল অডিট ফাংশনটা আছে সেখানে রিভ্যাম্প করা এবং কম্প্রিহেন্সিভ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার জন্য আমরা কাজ করছি। আগামী বাজেটে পুঁজিবাজার বান্ধব রাজস্ব নীতি প্রণয়নের দাবিও জানান আলোচকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে চিটাগাং কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 5 উইকেটে 177 রান তোলে ঢাকা। 33 বলে 82 রান করেন সাব্বির রহমান। এছাড়া 54 রান আসে তানজিদ হাসানের ব্যাটে। জবাবে উসমান খানের 55, গ্রাহাম ক্লার্কের 39 রান জয়ের ভিত করে দেয় চিটাগাংয়ের। এরপর মোহাম্মদ মিথুনের 22 বলে 33 আর শামীম হোসেনের 14 বলে অপরাজিত 30 রানের ঝড়ে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় চিটাগাং। এ নিয়ে তারা 5 ম্যাচ হারল নায়ক সাকিব খানের দল। লালবাগের উর্দু রোডের গার্মেন্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আয়োজিত টি10 ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছে ভূঁইয়া কিংস। হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে প্রতিযোগিতার ফাইনালে জহুরা ম্যানশন সুপার কিংসকে 29 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 103 রান সংগ্রহ করে ভূঁইয়া কিংস। ম্যাচ সেরার সুজন করেন সর্বোচ্চ 35 রান। জবাবে মাত্র 74 রানে থামে জহুরা ম্যানশন সুপার কিংসের ইনিংস। ফাইনাল শেষে উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মালিক বিজয়ী ও পরাজিত দলকে পুরস্কৃত করেন। এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক MH মোস্তফা, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ও স্পোর্টস সেক্রেটারি আহমেদ হোসেন চান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত নিয়ে আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির 2276 নেতাকর্মী ক্রসফায়ার 153 জনকে গুম। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে 2টি অভিযোগ। বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে আদালত সরানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এজলাস কক্ষে আগুন, চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ। এবং চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।